নমস্কার শ্রোতা বন্ধু, অগুছালো একঘেয়ে মনের শান্তি টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মহুয়া ঘোষের কলমে সিমলাগিরির রহস্য। চলুন আর দেরি না করে আজকের গল্পটি শুনে ফেলা যাক। আরতি দিন 2 হলো এসে পৌঁছেছে সিমলাগিরিতে। আজ এখানে ওর তৃতীয় দিন। কলকাতা থেকে ঘণ্টা 7 দূরত্বে পড়ে এই সিমলাগিরি, মালভূম এলাকা। এর আগে এরকম একটা জায়গায় কখনো আসেনি আরতি। ভেবেছিল ও সিমলাগিরির মতো একটা মালভূম এলাকায় এসে হয়তো ওর একদমই ভালো লাগবে না, কিন্তু এই 2 দিনেই জায়গাটাকে বেশ ভালো লেগে গেছে ওর। সবুজে ঢাকা ছোট ছোট পাহাড় বা টিলা দেখে জায়গাটাকে পছন্দ হয়ে গেছে ওর। তবে এই টিলাগুলো ছাড়া এখানের দূষণমুক্ত পরিবেশও ভালো লেগেছে আরতির। আসলে আজকাল বেশিরভাগ জায়গার আবহাওয়াই অত্যাধিক গাড়ি ঘোড়ার উপদ্রবে ভীষণ রকমভাবে দূষিত হয়ে উঠছে। সেই জায়গায় সিমলাগিরি এখনো অনেকটা দূষণমুক্ত থাকতে পেরেছে। এছাড়া এখানকার আবহাওয়াও মনে ধরেছে আরতির। এই চৈত্রের শুরুতেই এই জায়গায় সকাল সন্ধ্যেতে বেশ ঠান্ডা পড়ে, তার সাথে সারাদিনই চলতে থাকে পাখির কিচিরমিচির। এই সব দেখে আরতি মনে মনে ঠিক করে নিয়েছে যে এবার কলকাতায় ফিরে গিয়ে সীমানাথকে বলবে কটা দিন ছুটি নিতে। তারপর ও আর সীমানাথ এখানে এসে কাটাবে কয়েকটা দিন। অবশ্য শুধু যে জায়গাটার টানেই বারবার ফিরে আসবে তা নয়, ওর আসল টানটা কিন্তু তুয়ার জন্য। আসলে এখন বারবার মনে হয় যে তুয়াকে ছেড়ে কলকাতায় গিয়ে ও থাকবে কি করে। কষ্ট যে শুধু ওর হবে তা নয়, তুয়াকে ছেড়ে থাকতে সীমানাথেরও যথেষ্টই কষ্ট হবে। ব্যাপারটা হলো, তুয়া হওয়ার পর থেকে ওর সম্পূর্ণ ভার এসে পড়েছিল আরতির ওপর। মেঘা সেই সময় যেরকম অসুস্থ হয়ে পড়েছিল তাতে মেয়েকে সামলানোর ক্ষমতাই ছিল না ওর। ভীষণ রকম রক্তশূন্যতায় সেই সময় ভুগতে শুরু করেছিল মেঘা। তাই তুয়ার দেখাশোনার সব রকম ভার এসে পড়েছিল আরতির ওপর। অবশ্য সীমানাথও সেই সময় যতটা সম্ভব সাহায্য করেছিল আরতিকে। ওইটুকু বাচ্চাকে কোলে নিতে ভয় লাগলেও তুয়াকে সামলানোর চেষ্টা চালিয়ে গিয়েছিল সীমানাথও। সেই সময় থেকেই একটু একটু করে নাতনির মোহে জড়িয়ে পড়তে শুরু করেছিল সীমানাথ আর আরতি। এরপর যখন সুস্থ হয়ে উঠেছিল মেঘা, তখন তুয়াকে পরম যত্নে শ্বশুর শাশুড়ির কাছে থাকতে দেখে সেও মহা আনন্দে উড়ে বেড়াতে লেগেছিল। কিন্তু এভাবেই 2.5 বছর কাটতে না কাটতেই হঠাৎ করে অভির অফিস থেকে ওকে কলকাতা থেকে বদলি করেছিল সিমলাগিরিতে। কথাটা যখন অভির কাছ থেকে শুনেছিল সীমানাথ আর আরতি, তখন ওদের দুজনের মনটা বেশ খারাপ হয়ে গিয়েছিল। অবশ্য যখন অভি ওদের জানিয়েছিল যে মোটে 2 বছরের ব্যাপার, তখন খানিকটা যেন শান্তি পেয়েছিল ওরা। আসলে অভির গত 7 বছরের দুর্দান্ত কর্মদক্ষতা দেখে ওর হেড অফিস ওর সামনে একটা প্রস্তাব রেখেছিল। সেই প্রস্তাবটা ছিল এই রকম যে যদি অভি ওদের সিমলাগিরির ব্রাঞ্চে গিয়ে যেটা ধুঁকছে প্রায়, সেটাতে বছর 2 মধ্যে একটা গতি ফিরিয়ে আনতে পেরেছে, তাহলে হেড অফিস ওকে একটা বেশ বড় সড়ো উন্নতির সাথে ফিরিয়ে নিয়ে আসবে কলকাতার ব্রাঞ্চে। প্রস্তাবটা পেয়েই লুফে নিয়েছিল অভি। ভেবেছিল যে 2 বছর যদি ঠিকঠাক মতো পরিশ্রম করে সিমলাগিরির ব্রাঞ্চটাকেও খানিকটা দাঁড় করিয়ে দিতে পেরেছে, তাহলে ওর সমসাময়িক অনেককেই ও টপকে যেতে পারবে। অভি যখন নিজের এই ভাবনা চিন্তা জানিয়েছিল সীমানাথ, আরতি আর মেঘাকে, তখন ওরা 3 জনই উৎসাহের সাথে ওকে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল। তখন আলোচনায় ঠিক হয়েছিল যে অভি, মেঘা আর তুয়াকে নিয়ে 2 বছরের জন্য চলে আসবে এই সিমলাগিরিতে। আরতি ওদের সাথে এসে 15-16টা দিন থেকে একটু সামলে দিয়ে যাবে। আসলে সীমানাথ আর আরতি দুজনেই ওদের সাথে আসতে পারত, থাকতে পারত ওই সিমলাগিরিতেই 2 বছর। কিন্তু অবসরপ্রাপ্ত সীমানাথ একটা এনজিওর সাথে যুক্ত হয়ে পড়েছিল। ছোট ছোট গরিব ছেলে মেয়েদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মতন মহৎ কাজের সাথে নিজেকে বেঁধে ফেলেছিল। তাই হুটহাট করে তার পক্ষে কোথাও গিয়ে ওঠাও সম্ভব ছিল না। এদিকে পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট দিনেই সিমলাগিরিতে এসে পৌঁছেছিল অভি, মেঘা
তুয়া আর আরতি। এরপর ওদের 2 দিন শুধু কেটে গিয়েছিল সবকিছু গোছগাছ করতেই। যে বাড়িটা কোম্পানির তরফ থেকে অভিকে দেওয়া হয়েছিল সেটাতে আসবাবপত্র মোটামুটি সবই ছিল, শুধু দরকার ছিল সেগুলোকে নিজেদের মতো করে গুছিয়ে নেওয়ার। ওরা সেটাই করেছিল 2 দিনে, সব কিছুকে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছিল। এর সাথে অভি অফিসে যাতায়াতও শুরু করে দিয়েছিল। সিমলাগিরি ব্রাঞ্চের কর্মচারীরা ওদের নতুন ব্রাঞ্চ ম্যানেজার অভিজিৎ রায়কে বেশ আন্তরিকভাবেই অভ্যর্থনা জানিয়েছিল। আসলে ওরা খুব ভালো মতোই বুঝতে পেরেছিল যে অভিজিৎ রায় যদি ওদের ব্রাঞ্চটায় গতি ফিরিয়ে আনতে পেরেছে তাহলে ওদের চাকরি বহাল থেকে যাবে। যদি অভিজিৎ রায়ের কর্মদক্ষতায় সত্যি ব্রাঞ্চের উৎপাদন বাড়তে পেরেছে তাহলে ওদের চাকরি ক্ষেত্রে যে অনিশ্চয়তা এসে দাঁড়িয়েছে সেটা ঘুচে যাবে। তাই প্রথম দিন থেকেই ওরা ওদের ব্রাঞ্চ ম্যানেজারের সুখ সুবিধের ব্যাপারে বেশ সচেতন হয়ে উঠেছিল। অ্যাকাউন্টস অফিসার শিবাজি দত্ত, সুপারভাইজার রজত দুবে থেকে শুরু করে বেশ কয়েকজন তীক্ষ্ণ নজর রাখতে থেকেছিল অভিদের সুবিধে অসুবিধেগুলো দেখতে, এবং এই কারণেই ওরা প্রথম দিনেই অভির কাছে এনে হাজির করেছিল ওখানকার স্থানীয় ছেলে মাধব আর 20-21 বছরের একটি বাঙালি মেয়ে বাসবীকে গৃহস্থালী কাজের জন্য। মাধব মালভূম এলাকার ছেলে হলেও ওর বাংলা বলাতে সেই মানভূমিয়া টানটা ছিল না, তাই ওর কথা বুঝতে অভিদের কারোরই কোনো অসুবিধে হয়নি। এদিকে সিমলাগিরিতে এসেই মাধব আর বাসুবীকে পেয়ে আরতি আর মেঘার বেশ সুবিধে হয়ে গিয়েছিল। ওদের সাহায্যে গোছগাছগুলোকে তাই চটপট সারতে পেরেছিল মেঘা আর আরতি। এদিকে 2 দিন কাটতেই আজ 3য় দিনে মেঘা আর আরতি লক্ষ্য করল যে তুয়ার সাথে বেশ ভাব জমে উঠেছে বাসবীর। দেখল ওরা যে কাজের ফাঁকে সময় পেলেই দুজনে মেতে উঠছে খেলায়। দেখে মেঘা আর আরতি বেশ নিশ্চিন্ত হলেও একটা ব্যাপারে দুজনেরই চিন্তা হতে শুরু করলো। সেটা হলো বাড়ির সামনের বড় বাগানটা। আসলে একতলায় বাড়িটাকে সিমলাগিরি ব্রাঞ্চের গেস্ট হাউস হিসেবেই বানানো হয়েছিল, কিন্তু ব্রাঞ্চটা ধীরে ধীরে ধুঁকতে থাকায় গেস্ট হাউসটা বন্ধই পড়ে থেকেছিল, তাই ওই বাগানটা ভরে উঠেছিল আগাছায়। তারপর যখন ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে অভির আসার কথা হলো তখন ওর কোম্পানি এই গেস্ট হাউসটাতেই ওর থাকার ব্যবস্থা করলো। কম সময়ের মধ্যেই কোম্পানি চেষ্টা চরিত্র করে বাড়ির অবস্থা ফিরিয়ে আনলেও বাগানের হাল সেভাবে ফেরাতে পারল না, ফলে বাগানের কিছুটা অংশে আগাছা থেকেই গেল। সেই সব জায়গায় জংলি গাছ এতটাই ঘন হয়েছিল যে দেখেই চিন্তা হতে শুরু হলো মেঘা আর আরতির যে তুয়া যদি ওদিকে গেছে তাহলে বিপদ আপদ হতে পারে। ভয় হলো ওদের যে সাপ খোপ বা বিষাক্ত পোকামাকড় ওখানে বাসা বেঁধে থাকতেই পারে। তাই তুয়া যখনই বাসবীর সাথে খেলতে খেলতে ওইসব দিকে চলে যেতে লাগলো তখনই ভয় পেয়ে মেঘা আর আরতি দুজনেই দৌড়তে লাগলো ওকে ধরে আন। এই রকম একটা অবস্থা হয়ে যাওয়ায় আরতি ঠিক করলো যে ওই বাগানের সব আগাছা লোক ডেকে পরিষ্কার করিয়ে তবেই সে যাবে এখান থেকে, না হলে কলকাতায় ফিরে গিয়ে সে কোনোভাবেই শান্তি পাবে না। তাই 4র্থ দিনে মাধবকে দিয়ে 2টো লোককে ডেকে আনিয়ে আরতি তাদের সাথে বাগানকে পুরোপুরি ঝকঝকে তকতকে করে ফেলার চুক্তি করে ফেলল। ব্যাস, এরপর আর আগাছা পরিষ্কার করতে লেগে পড়ল 2টো লোক। তারপর বিকেলের মধ্যেই বাগানের অনেকটা অংশ সাফ সুতরা করে ফেলল ওরা। দেখে মনে মনে বেশ শান্তি পেল আরতি, কিন্তু এর মাঝেই অন্য একটা কথাও ঘুরে বেড়াতে শুরু করলো আরতির মনের মধ্যে। অবশ্য কথাটা আরতির মনের মধ্যে ঢুকিয়েছিল মাধবী। বলেছিল সে আরতিকে যে গরমের কিছু গাছ লাগালে ভালো হবে। ঝিঙে, উচ্ছে, ঢ্যাঁড়স, শশা আরও বেশ কিছু সবজির নাম করেছিল সে। কথাটা আরতিরও বেশ মনে ধরেছিল। এভাবে বাগানে ফসল ফলানোর সুযোগ কখনোই হয়নি তার। যদিও এই সিমলাগিরিতে এসে থাকবে না, তবুও মাধবকে ব্যবস্থা করতে বলে দিল আরতি। আরতির কাছ থেকে সায় পেয়েই মাধব পরদিন সকালবেলাতেই ওই লোক দুটোকে মাটি খুঁড়ে কেয়ারি বানাতে বলে দিল। তারপর বাড়ির কাজ শেষ করে মাধব নিজেও দাঁড়িয়ে তদারকি করতে লাগলো। এদিকে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ করে একটা ছোট্ট কৌটো বেরিয়ে আসতে বাগানে যে কাজ করছিল
সেই দুটো লোক আর মাধব মিলে কৌতূহলবশত ওটাকে খোলার চেষ্টা শুরু করলো। কিন্তু হাজার চেষ্টা করেও ওরা তিনজন মিলেও ওই কৌটোটাকে খুলতে পারল না। তাই একসময় হতাশ হয়ে চেষ্টা করা ছেড়ে দিল। কিন্তু এইসবের মাঝে হাতের ঘষাঘষিতে ওই কৌটোর ওপর লেগে থাকা মাটি অনেকটাই সরে গেল। আর মাটি সরে যেতেই কৌটোর ওপর করা কারুকার্যকে ওরা বেশ পরিষ্কারভাবে দেখতে পেল। তাই উত্তেজিত হয়ে মাধব কৌটোটা জলে ধুয়ে পরিষ্কার করে ফেলল। এদিকে জল পড়তেই কৌটোটার রূপোলি রং বেরিয়ে পড়ল। বেশ চকচক করতে শুরু করলো কৌটোটা। দেখে অবাক হয়ে গেল মাধব আর ওই দুটো লোক। মাটির নিচে চাপা পড়ে থাকার পরও যেভাবে চকচক করছিল কৌটোটা, তাতে ওদের তিনজনেরই বেশ কৌতূহল জাগল। তাই একসময় মাধব কৌটোটাকে নিয়ে গিয়ে দাঁড়ালো আরতির ঘরের সামনে। তারপর দরজার বাইরে থেকেই বলে উঠল, মা, বাগান থেকে একটা কৌটো পেয়েছি, কিন্তু চেষ্টা করেও খুলতে পারছি না ওটাকে। আরতি এই সময় দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু গড়িয়ে নিচ্ছিল ঘরে, কিন্তু মাধবকে ঘরের দরজার কাছে এসে কিছু বলতে দেখে বাইরে বেরিয়ে এসে দাঁড়ালো। আর প্রায় সঙ্গে সঙ্গে মাধব কৌটোটাকে আরতির সামনে ধরে বলল, এই যে, এই কৌটোটাকে বাগান থেকে পেয়েছি মা। মাধবের কথা শুনে আরতি ভালো করে তাকালো মাধবের হাতে ধরা কৌটোটার দিকে। তারপর খানিক অবাক হয়ে বলল, এটা ঝোপের মধ্যে পড়েছিল? না মা, মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এসেছে। মাধবের কথা শুনে আরতি এবার সত্যি অবাক হয়ে গেল। তাই মাধবের কথার মাঝখানে প্রশ্ন করে উঠল, তাহলে এত চকচক করছে কি করে? জলে ধুয়েছি যে মা। এদিকে মাধবকে আরতির ঘরের দরজার কাছে এসে ডাকাডাকি করতে দেখে বাসবীও এসে দাঁড়িয়েছিল ওখানে। তারপর চুপচাপই সে শুনছিল সবকিছু। কিন্তু এবার মাধবের কথা শুনে সে বলে উঠল, তাই হয় না কি কখনো? কত যুগ ধরে যে মাটির নিচে চাপা পড়ে আছে কে জানে, সেটাকে শুধু জলে ধুলে কি একরকম চকচক করবে নাকি? ব্যাপারটা দেখে অবাক লাগছে বলেই তো নিয়ে এসেছি এখানে। উত্তরে বাসবীও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বলে উঠল আরতি, কৌটোটাকে খোলো দেখি মাধব। খুলছে না মা, অনেক চেষ্টা করেছি। বাগানে কাজ করছে যে দুজন, তারাও চেষ্টা করেছে, কিন্তু কৌটোর ঢাকনাটা সামান্য নড়ছে না পর্যন্ত। কই দাও দেখি একবার। বাসবীর কথা শুনে মাধব একটু মুচকি হেসে কৌটোটাকে বাড়িয়ে দিল ওর দিকে। এদিকে কৌটোটা হাতে পেয়ে ওটাকে খোলার চেষ্টা শুরু করলো বাসবী। কিন্তু মিনিট খানেক চেষ্টা করেই বুঝতে পারলো যে সম্ভব নয়। তাই কৌটোটাকে বাড়িয়ে দিল আরতির দিকে। আরতিও কৌটোটা হাতে নিয়ে বার দুয়েক চেষ্টা করলো, কিন্তু পরিণতি হলো সেই একই। মা, আমার মনে হয় দাদা পারবে জানো। ঠিক আছে, আসুক কবি অফিস থেকে, তারপর না হয় দেখাবো ওকে। কথাটা বলে আরতি ঢুকে গেল ঘরে। তাই মাধব আর বাসবীও চলে গেল যে যার কাজে। কিন্তু এদিন অভির অফিস থেকে ফিরতে বেশ দেরি হলো। এর মধ্যে আরতির মাথা থেকে কৌটোর কথাটাও বেরিয়ে গেল। তাই অভি আসতে টুকটাক কথা হলেও কৌটোর কথাটা আর উঠল না। কিন্তু শুতে গিয়ে খাটের পাশে টেবিলে কৌটোটা পড়ে থাকতে দেখে আবার মনে পড়ে গেল আরতি। তাই মনে মনে ভাবল যে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই অভিকে দেখাবে কৌটোটা। এদিকে কথাটা ভাবতে ভাবতেই আরতি টেবিল থেকে কৌটোটা তুলে নিয়ে ওটাকে খোলার একবার চেষ্টা করলো। আর অদ্ভুতভাবে খুলেও গেল কৌটোটা। সঙ্গে সঙ্গে আরতি ঝুঁকে পড়ল ওটার ওপর। আর ঝুঁকতেই দেখতে পেল যে ছোট্ট কৌটোটার ভেতরে প্রায় মুখ অবধি ভর্তি হয়ে আছে কাজল। দেখে অবাক হয়ে গেল আরতি। এর সাথে আরেকটা ব্যাপারও অদ্ভুত লাগলো। সেটা হলো, কাজলটাকে দেখে আরতির একটুও মনে হলো না যে ওটা অনেক বছরের পুরনো। গাঢ় মিশমিশে কালো কাজলটাকে দেখে ওর মনে হলো যেন ওটা আজই পাতা হয়েছে। মনে পড়ে গেল আরতির ওর ঠাকুমার কথা। কতবার দেখেছে ও ঠাকুমাকে প্রদীপের আগুনে কাজল পাততে। সঙ্গে সঙ্গে আরতির মনে পড়ে গেল ওর ছোটবেলাকার কথা। ছোটবেলায় ঠাকুমার কাছেই শুতো আরতি। রোজ রাতে ঠাকুমা নিয়ম করে শোয়ার আগে কাজল পরিয়ে দিত ওকে। যখনই কাজল পড়তে চাইতো না আরতি, তখনই ঠাকুমা বলতো ওকে যে কাজল পড়ে শুলে নাকি স্বপ্নে পরীরা আসে। কথাটা মনে পড়তেই হেসে ফেললো আরতি।
আর সেই সময় হঠাৎ করে আরতির ডান হাতের তর্জনীটা গিয়ে ঠেকল কৌটোর ভেতরে থাকা কাজলে। সাথে সাথে আঙুলে বেশ খানিকটা কাজল লেগে গেল। গাঢ় মিশমিশে কাজলটাকে আঙুলে লেগে যেতে দেখে আরতি চটপট কৌটোটাকে টেবিলে রেখে এগোলো ব্যাগ থেকে রুমাল বার করে ওটাকে মুছবে বলে। কিন্তু রুমাল বের করেও কাজলটাকে মুছতে মন চাইল না আরতির। কেমন যেন একটা টান অনুভব করলো ও ওই কাজলটার প্রতি। এমনিতে বড় হওয়ার পর থেকে আরতি কখনোই চোখে কাজল দেয়নি। চিরকালই স্নো পাউডার মেখে বড় করে একটা টিপ পড়েছে। অনুষ্ঠান বাড়ি হলে ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে, কিন্তু কাজল কখনোই লাগায়। সেই যা ছোটবেলায় ঠাকুমার চাপাচাপিতে লাগাতো। তারপর ঠাকুমা মারা যেতে সেই পাটও বন্ধ হয়ে গিয়েছিল। এদিকে ডান হাতের তর্জনীতে লেগে থাকা কাজলটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন যেন একটা ঘোর লেগে গেল আরতির। আঙুলে লেগে থাকা কাজলটাকে চোখে লাগিয়ে নেওয়ার ইচ্ছে প্রবলভাবে দেখা দিল ওর ভেতরে। নিজের এই ইচ্ছে দেখে নিজেই অবাক হয়ে গেল আরতি, কিন্তু অনেক চেষ্টা করেও ইচ্ছেকে দমন করতে পারল না ও। শেষে অদ্ভুত এক টানে গিয়ে দাঁড়ালো আরতি দেওয়ালে লাগানো বড় আয়নাটার সামনে। তারপর খানিক ইতস্তত করে লাগিয়ে ফেলল কাজলটা চোখে। সাথে সাথে চোখ জ্বালা জ্বালা করে উঠল আরতির। তাই ভয় পেয়ে চুপচাপ এসে বসলো খাটে। তারপর মনে মনে নিজেকে বেশ গালমন্দ করল। ভাবল যে এরপর যদি চোখে দেখতে কোনো রকম অসুবিধা হয় তখন কি হবে। নিজের এই অদ্ভুত কাজকে কোনোভাবেই সমর্থন করতে পারল না আরতি। বারবার মনে হতে লাগলো ওর যে বিরাট একটা ভুল করে ফেলেছে। এভাবে কবেকার পুরনো একটা কাজলকে চোখে লাগানো ঠিক হয়নি ওর। কিন্তু এইসব 7-5 ভাবতে ভাবতে ঘুমে চোখ জুড়িয়ে এলো। তাই তখনের মতো চিন্তাভাবনাকে মুলতুবি রেখে ঘুমিয়ে পড়ল আরতি। এদিকে সকালে যখন ঘুম ভাঙল আরতির, তখন মনে পড়ে গেল ওর গত রাতের কথা। তাই কাজলটাকে মুছে ফেলতে চটপট বিছানা থেকে নেমে গিয়ে দাঁড়ালো ওই দেওয়াল আয়নাটার সামনে। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই চমকে উঠল আরতি। ওর চোখ যেন আটকে গেল আয়নায়। বিস্ফারিত চোখে বেশ কিছুক্ষণ ধরে তাকিয়ে থাকলো আরতি ওই দিকে। তারপর ঘোর একটু কাটতে ওই আয়নায় ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো ও নিজেকে বেশ কিছুক্ষণ ধরে। দেখতে দেখতে মনে হলো যে আরতির বয়স যেন বছর 10 কমে গেছে। যেসব রেখাগুলো ওর কপালে বেশ গাঢ়ভাবে ফুটে উঠেছিল সেগুলোকে আর খুঁজে পেল না ও। ওর চোখের নিচে যে চাপ চাপ কালো দাগ ছিল সেটাও আর চোখে পড়ল না ওর। চামড়াও যে আগের চেয়ে টান টান হয়ে গেছে সেটাও বেশ বুঝতে পারল। এইসব যতই দেখলো আরতি ততই অবাক হয়ে গেল। মনে হলো কেউ এখন ওকে দেখে বলবে না যে ওর বয়স 50-এর উপর। কথাটা মনে হতেই আয়নার সামনে থেকে সরে এসে বসলো ও খাটে। তারপর গোড়া থেকে একবার ব্যাপারটা ভাবার চেষ্টা করলো। আর ভাবতে গিয়ে একটা কথাই বুঝতে পারলো আরতি, যে কাজলটা কোনো সাধারণ কাজল নয়। এই কাজলের মধ্যে বিশেষ কিছু ক্ষমতা আছে। কিন্তু এইসব ভাবনা চিন্তার মাঝেই আরতি শুনতে পেল বাসবীর গলা। ওমা, বৌদিমণি খেতে রাখছে। বাসবীর কথা শুনতে অসুবিধা হলো না আরতির, যে জল খাবার খেতে যাওয়ার জন্য তাকে ডাকতে এসছে বাসবী। তাই ঘর থেকেই চিৎকার করে বলে উঠল আরতি, তুই যা, আমি আসছি। আরতির কাছ থেকে উত্তর পেয়ে চলে গেল বাসবী। এদিকে বাসবী চলে যেতেই একটা অস্বস্তি চেপে বসলো আরতির মনের মধ্যে। মনে হলো এবার ও কি করে গিয়ে দাঁড়াবে অভি মেঘার সামনে। শেষে অনেক চিন্তাভাবনা করে আরতি শাড়ির আঁচলটাকে মাথায় গলায় ভালো করে পেঁচিয়ে নিয়ে গিয়ে পৌঁছলো খাবার ঘরে। কিন্তু এটা করেও লাভের লাভ কিছুই হলো না। তোমার মুখটা যেন কেমন লাগছে মা, শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, একটু ঠান্ডা লেগেছে শুধু। কথাটা বলেই আরতি চটপট খাওয়ার টেবিলের চেয়ার টেনে বসে পড়ল। কিন্তু অভি মায়ের কথা শুনে ব্যস্ত হয়ে উঠল। এটা যে হবে সেটা আমি জানতাম মা। এখানে সকাল সন্ধে এখনো কিরকম ঠান্ডা পড়ে দেখেছ? আমি তো ভাবছিলামই যে তোমায় সাবধান করব, কিন্তু কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম যে খেয়ালই রইল না। যাই হোক, আজই শিবাজি দত্তকে জিজ্ঞাসা করব যে এখানে ভালো ডাক্তার কে আছে। ও তো তোকে ভাবতে হবে না এই নিয়ে।
কোনো ডাক্তারের দরকার নেই আমার। সামান্য একটু ঠান্ডা লেগেছে, এমনিতেই ঠিক হয়ে যাবে। আরতি ব্যাপারটাকে চাপা দেওয়ার জন্য যতটা সম্ভব চেষ্টা করল, কিন্তু ওর কথা শেষ হতেই মেঘা প্রশ্ন করে উঠল, মা, তোমার চোখের নিচে যে কালচে ছোপটা ছিল সেটা আর নেই। তুমি খেয়াল করেছো? এমনকি তোমার মুখের চামড়াটাও কি টান টান লাগছে। কি করে হলো বলো তো? মেঘার প্রশ্ন শুনে ঢোক গিলল আরতি। তারপর কোনো মতে বলে উঠল, আসলে ঠান্ডা লেগে চোখ মুখ খানিকটা ফুলে গেছে তো, তাই বোধহয় ওরকম লাগছে। আরতি কথাটা বলেই খাওয়ায় মন দিল। তাই অভি আর মেঘা কথা বাড়ালো না। কিন্তু এই দিন জল খাওয়ার পর আরতি সেই যে ঘরে গিয়ে ঢুকলো, আর বেরোলো না। অসুস্থতার অজুহাত দেখিয়ে সারাদিন ঘরেতেই রইল। শুধুমাত্র দুপুরে আর রাতে দুবার শাড়ির আঁচল মাথায় গলায় পেঁচিয়ে খেতে বেরোল। কিন্তু রাতে শুতে যাওয়ার সময় মনে হলো যে ওর চোখ দুটো কেমন যেন কড়কড় করছে। তাই গিয়ে দাঁড়ালো দেওয়াল আয়নাটার সামনে, কিন্তু খুঁটিয়ে দেখেও কিছুই বুঝতে পারল না। চোখ দুটোকে স্বাভাবিক দেখে ওর দৃষ্টি গিয়ে পড়ল মুখের ওপর। সঙ্গে সঙ্গে দাগবিহীন মুখের টান টান চামড়া দেখে মনটা ভালো হয়ে গেল ওর। আর সাথে আবার একবার কাজলটা পরে দেখার কথা মাথায় এলো ওর। মনে হলো যে কাজলটা পরায় খারাপ তো কিছু হয়নি, বরং ভালোই হয়েছে। তাই আরেকবার পরে দেখা যেতেই পারে। কথাটা মাথায় আসতেই চটপট খাটের পাশের টেবিল থেকে কাজলের কৌটোটা নিয়ে ও দাঁড়ালো গিয়ে আয়নার সামনে। কিন্তু অনেক চেষ্টা করেও কৌটোটাকে খুলতে পারল না আরতি। তাই বিরক্ত হয়ে ফিরে এসে বসলো খাটে। কিছুতেই মাথায় ঢুকলো না ওর যে কৌটোটা খুলছে না কেন। গত রাতে বেশ সহজেই যেটা খুলে গিয়েছিল সেটা এত চেষ্টাতেও খুলছে না। কথাটা যতই ওর মাথার মধ্যে পাক খেতে লাগলো, ততই অস্থির হয়ে পড়ল আরতি। আর অস্থির অবস্থাতেই খাটে বসে একভাবে কৌটোটাকে খোলার চেষ্টা করে যেতে লাগলো। এদিকে এই চেষ্টা করতে করতে প্রায় মধ্যরাত হয়ে গেল। তাই একসময় বেশ বিরক্ত হয়ে পড়ল আরতি। আর ওই বিরক্ত অবস্থাতেই আরতি কৌটোটাকে খাটের ওপর ছুঁড়ে ফেলল। সাথে সাথে অদ্ভুতভাবে কৌটোটা খুলে গেল। দেখে অবাক হয়ে গেল আরতি। যা হোক, কৌটোটা খুলে যেতেই আরতি চটপট ওটাকে নিয়ে গিয়ে দাঁড়ালো দেওয়াল আয়নাটার সামনে। তারপর কৌটো থেকে কিছুটা কাজল আঙুলে তুলে নিয়ে লাগিয়ে ফেলল চোখে। এর প্রায় সাথে সাথে আরতির চোখ কড়কড় করা বন্ধ হয়ে গেল। তারপর কিছুক্ষণের মধ্যে ঘুমে ভারী হয়ে এলো ওর চোখ দুটো। এরপর সকালে যখন ঘুম ভাঙল আরতির, তখন খাট থেকে নেমে ও সোজা গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। কিন্তু আয়নার দিকে তাকিয়েই চমকে উঠল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না। কিছুতেই মাথায় ঢুকলো না ওর যে এত সুন্দরীও হয়ে গেল কি করে। এত সুন্দরী তো ও কোনো কালেই ছিল না। দেখে বেশ বুঝতে পারল আরতি যে ওর বয়স আরও 10 বছর কমে গেছে। এখন ওকে দেখে কেউ বলবে না যে ওর বয়স 40-এর ওপর। ত্বকের জেল্লা দেখেও নিজে অবাক হয়ে গেল। তাই কিছুক্ষণ অবধি আয়না থেকে চোখ সরাতেই পারল না। কিন্তু এরপর যে চিন্তাটা ভীষণভাবে অস্থির করে তুলল ওকে, সেটা হলো এবারও বাইরে বেরোবে কি করে। চিন্তাটা মাথায় আসতেই আরতি আয়নার সামনে থেকে সরে গিয়ে বসলো খাটে। তারপর কিভাবে ওর মোকাবিলা করা যায় সেই নিয়ে কিছুক্ষণ ধরে চিন্তা ভাবনা করল। সেই চিন্তা করতে করতেই একটা পরিকল্পনা এসে গেল ওর মাথায়। সঙ্গে সঙ্গে আরতি উঠে গিয়ে দরজার ছিটকিনিটা খুলে এসে মাথা অবধি চাদর চাপা দিয়ে শুয়ে পড়ল খাটে। কিন্তু বেশিক্ষণ ওকে এভাবে শুয়ে থাকতে হলো না। মিনিট 10-এর মধ্যেই ওর দরজায় টোকা পড়ল। আর তারপরেই শুনতে পেল আরতি অভির গলা। মা, তোমার শরীর কেমন আছে এখন? অভির প্রশ্ন শুনে ঘর থেকে চেঁচিয়ে উঠল আরতি। আমার শরীর বিশেষ ভালো নেই রে অভি। আজ আমি আর উঠবো না, বুঝেছিস? সে তুমি না হয় উঠো না, কিন্তু দরজাটা খোলো একবার। তোমার জ্বর এসেছে কিনা দেখতে দাও। অভির কথা শুনে মনে মনে হাসলো আরতি। জানতো যে অভি এরকমই বলবে, তাই আবার ঘর থেকে চেঁচিয়ে ও বলল, দরজা খোলাই আছে, ভেতরে আয়। সঙ্গে সঙ্গে অভি আর মেঘা ঢুকে এলো ঘরে।
তারপর আরতিকে ওভাবে আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে অবাক হয়ে প্রশ্ন করে উঠল অভি। তোমার কি কি কষ্ট হচ্ছে বলো তো মা? ওই একটু গা হাত পা ব্যথা ব্যথা করছে, আর মাথাটা একটু ভারী লাগছে, মনে হয় জ্বর আসবে। কই চাদর সরাও দেখি, জ্বর এসেছে কিনা। এতক্ষণ চাদর না সরিয়েই কথাবার্তা চালিয়ে যাচ্ছিল আরতি, কিন্তু এবার অভি জ্বর দেখতে চাইতেই চাদরটা সজোরে চেপে ধরে চেঁচাল। একদম চাদর সরাবি না অভি, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। যা যা, তোরা চলে যা, চলে যাই ঘর থেকে, আমাকে একটু শান্তিতে শুতে দে তো দেখি। আরতির কথা শুনে বেশ অবাক হয়ে গেল অভি, কিন্তু তাও আরও একবার বোঝানোর চেষ্টা করে বলল, শিবাজি দত্তকে একবার বলি না মা, একটা ডাক্তারের ব্যবস্থা করতে বলি। না অভি, আমাকে একদম বিরক্ত করবি না, কোনো ডাক্তারের দরকার নেই আমার। আমি আজকের দিনটা একটু শুয়ে বসে থাকলেই ঠিক হয়ে যাব। তুই বরং মেঘাকে আমার খাবারটা এখানে দিয়ে যেতে বলিস, এই খাটের পাশের টেবিলে যেন রেখে যায় ও। আমি ঠিক সময় মতো খেয়ে নেব, আর যাওয়ার সময় দরজাটা ভেজিয়ে দিয়ে যাস, খুব ঠান্ডা লাগছে আমার। মাথা অবধি এই চাদরটাকে টেনে রেখে আরতি বলে ফেলল কথাগুলো। এদিকে আরতির কথা শুনে অবাক হয়ে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল অভি আর মেঘা। তারপর একসময় ঘরের দরজাটা বাইরে থেকে ভেজিয়ে দিয়ে ওরা চলে গেল। এরপর আরতি সারাটা দিন চাদর মুড়ি দিয়ে শুয়ে রইল, শুধু খাওয়ার জন্য 2-3 বার নামলো খাট থেকে, এই যা। তবে ঘর থেকে একবারের জন্য বেরোলো না আরতি। কিন্তু রাতে যখন সবাই শুয়ে পড়ল, তখন আরতি সন্তর্পণে উঠে গিয়ে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে নিল। তারপর চটপট গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। সঙ্গে সঙ্গে ওর মনটা যেন খুশিতে নেচে উঠল। নিজের রূপ দেখে নিজেই মোহিত হয়ে গেল। ঘুরে ফিরে নিজেকে বেশ কিছুক্ষণ ধরে দেখল আরতি, কিন্তু এর মাঝেই আবার চোখ কড়কড় করা শুরু করলো ওর। সঙ্গে সঙ্গে চোখে কাজল দেওয়ার জন্য ছটফট করে উঠল ওর মন। কিন্তু তারপরেই মনে হলো যে বয়স যদি আরও কমে যায় তখন কি হবে? প্রশ্নটা ওর মনের মধ্যে চলতে থাকলেও কাজলের টানকে প্রত্যাখ্যান করা অসম্ভব হয়ে উঠল। তাই আয়নার সামনে থেকে সরে গিয়ে দাঁড়ালো আরতি খাটের পাশের টেবিলটার কাছে। তারপর টেবিল থেকে কাজলের কৌটোটা তুলে নিল, কিন্তু আবারও সেই একই সমস্যা দেখা দিল। আরতি কিছুতেই খুলতে পারল না কৌটোটাকে। তাই কিছুটা অবাক হয়ে ভাবার চেষ্টা করলো গত 2 দিনের কথা। গত 2 দিনে ঠিক কি পরিস্থিতিতে কৌটোটা খুলেছিল সেটা ভাবতে গিয়ে মনে পড়ল যে 2 দিনই মাঝরাতের পর খুলেছিল কৌটোটা। তাই চুপচাপ মাঝরাতের জন্য অপেক্ষা করে রইল আরতি। যা ভেবেছিল আরতি শেষে হলো তাই। মাঝরাত পেরোতেই কাজলের কৌটো গেল খুলে। সঙ্গে সঙ্গে আরতি ওটাকে নিয়ে গিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তারপর 3য় বার কৌটো থেকে কাজল বের করে চোখে লাগিয়ে ফেলল আরতি। এরপর কিছুক্ষণ যেতে না যেতেই গভীর ঘুমে ভারী হয়ে এলো আরতির চোখ। যখন সকালে ঘুম ভাঙল আরতির, তখন একটা অস্বস্তি অনুভব করলো ও শরীরে। তাও খাট থেকে নেমে আস্তে আস্তে গিয়ে দাঁড়ালো আয়নাটার সামনে। কিন্তু দাঁড়াতেই বুঝতে পারল আরতি যে আশঙ্কাটা করেছিল ঠিক সেটাই হয়েছে। বয়স আরও 10 বছর মতো কমে গেছে। নিজেকে দেখে ওর 25-26 বছরের বেশি মনেই হলো না। তাই অবাক হয়ে তাকিয়ে রইল ও আয়নার দিকে। আর যত দেখলো নিজেকে ততই যেন মুগ্ধ হলো। এই 3 দিনে যেন মোহময়ী হয়ে উঠেছে ও। কিন্তু আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখার সময় হঠাৎ করে আরতির কানে এলো মেঘার কণ্ঠস্বর। মা, তুমি উঠে পড়েছ কি? মেঘার প্রশ্ন শুনে আরতি কি বলবে বুঝে উঠতে পারল না। কিন্তু একটা কথা বেশ বুঝতে পারল যে এভাবে চলতে পারে না। আজ নয়তো কাল ওদের সামনে ওকে যেতেই হবে। এভাবে নিজেকে ঘরবন্দি রেখে বেশি দিন চালাতে পারবে না ও। তাই মনে মনে ঠিক করলো যে আজ ওদের সব খুলে বলবে। কিন্তু এইসব ভাবনা চিন্তার মধ্যে আরতি বুঝতে পারল যে ওর কোনো সাড়া শব্দ না পেয়ে মেঘা চলে গেছে ওর ঘরের সামনে থেকে। তাই গিয়ে দরজার ছিটকিনিটা খুলে এসে চুপ করে বসলো খাটে। কিন্তু বেশিক্ষণ ওকে অপেক্ষা করতে হলো না। মেঘা যাওয়ার মিনিট 10-এর মধ্যেই অভির গলা শুনতে পেল আরতি। মা, তুমি কি উঠে পড়েছ? আরতি এই মুহূর্তের অপেক্ষাই করছিল। তাই খাটে বসে
চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ উঠে পড়েছি, ভেতরে আয়। আরতির কথা শেষ হতেই অভি ভেজানো দরজা খুলে ঢুকে এলো ঘরে। ওর পেছন পেছন মেঘাও ঢুকে এলো। কিন্তু ঘরে ঢুকে কয়েক পা এসেই থমকে দাঁড়িয়ে পড়ল ওরা দুজন। 25-26 বছরের এক মহিলাকে খাটে বসে থাকতে দেখে দুজনের মুখ থেকে কোনো কথা সরল না। শুধু চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ওরা আরতির দিকে। আরতি ওদের অবস্থা বেশ বুঝতে পারছিল, তাই কোনো ভূমিকা না বেঁধে চটপট বলতে শুরু করলো সে। বুঝতে পারছি আমি যে আমাকে দেখে তোরা খুব অবাক হয়ে গেছিস, আর অবাক হওয়াটা অস্বাভাবিকও নয়। আমি নিজেই তো ভীষণ অবাক হয়ে গিয়েছিলাম প্রথম দিনে। আসলে আরতির কথার মাঝে অভি অবাক হয়ে প্রশ্ন করে উঠল, প্রথম দিন মানে? অভির প্রশ্ন শুনে একটু চুপ করে থেকে আরতি বলল, আমি বরং শুরু থেকেই বলি সবকিছু, না হলে তোদের বুঝতে অসুবিধা হবে। কথাটা বলেই আরতি একটু থামল। তারপর মনে মনে সবকিছু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো। সেই যেদিন বাগান থেকে কাজলের কৌটোটাকে পেয়ে মাধব ওর কাছে নিয়ে এসেছিল, সেদিন থেকে শুরু করে পর সব ঘটনা বলে গেল ওদের। সব কিছু শুনে বিশ্বাসই হলো না অভির আর মেঘার। এইরকমও যে সম্ভব সেটা কোনোভাবেই মানতে চাইল না ওরা। কিন্তু আরতির কণ্ঠস্বর, বাচনভঙ্গি, পিঠের আঁচিল, ডান হাতের স্টিচের দাগ আর বাঁ পায়ের গোড়ালির কাছে জড়ুল ওদের অবিশ্বাস করতেও দিল না। তাই চিন্তায় ভাবনায় অস্থির হয়ে পড়ল অভি। সাথে প্রচণ্ড একটা রাগও হতে শুরু করলো অভির ওর মায়ের ওপর। তাই এক প্রকার চেঁচিয়েই উঠল, মা, তুমি কি একবারও ভাবলে না আমাদের কথা? সবাইকে কি উত্তর দেব আমরা? হ্যাঁ, সেটা তোমার মাথায় একবারও এলো না? প্রথমত, বাগান থেকে পাওয়া একটা কৌটো থেকে কাজল নিয়ে তোমার চোখে লাগানোই উচিত হয়নি। তারপর যখন প্রথম দিন ওইরকম একটা অবিশ্বাস্য ব্যাপার হতে দেখলে, তখনই তোমার সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। সাথে আমাদেরও জানানো উচিত ছিল তোমার। সেটা না করে পরপর আরো 2 দিন তুমি কি ভেবে কাজল লাগালে? এখন এই কথা যদি কাউকে বলেছি, তাহলে সেই কি আমাদের বিশ্বাস করবে? মানবে তারা যে 59 বছরের একজন 3 দিনে 25 বছরের হয়ে গেছে? কথাটা শোনার পর তারা হাসবে না আমাদের ওপর? এক নাগারে এতগুলো কথা বলে থামল অভি। মেঘা বুঝতে পারছিল যে অভি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েছে, কিন্তু তার চিন্তা ভাবনার চেয়ে ভয় বেশি হচ্ছিল। একটা ভয়াবহ ব্যাপারের সাথে ওরা যে জড়িয়ে পড়েছে সেটা বেশ বুঝতে পারছিল। এদিকে অভি কথা শেষ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কিছু একটা ভেবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল ঘর থেকে। অভিকে ওইভাবে বেরিয়ে যেতে দেখে মেঘাও ওর পিছু নিল। কিন্তু ঘর খালি হতেই আরতি চটপট খাট থেকে নেমে দরজার ছিটকিনি তুলে দিয়ে দাঁড়ালো আয়নার সামনে। সঙ্গে সঙ্গে মনটা আবার ওর খুশিতে ভরে গেল। তাই কিছুক্ষণ ধরে ঘুরে ফিরে আবার ও নিজেকে দেখল। আর দেখতে দেখতেই হঠাৎ করে শুনতে পেল অভির গলা। বাইরের বারান্দায় দাঁড়িয়ে অভি উত্তেজিতভাবে কারোর সাথে ফোনে কথা বলছে। তাই তাড়াতাড়ি কান খাড়া করলো আরতি শুনবে বলে। সঙ্গে সঙ্গে বুঝতে পারল যে অভি সীমানাথের সাথে ফোনে কথা বলছে। ফোনের ওপাশ থেকে সীমানাথ ঠিক কি বলছে সেটা শুনতে না পেলেও অভির কথাগুলো থেকে আন্দাজ করে নিতে পারল আরতি। বুঝতে পারল আরতি যে সীমানাথ আগামীকালই সিমলাগিরিতে আসছে। তাই আবার একটা অস্বস্তি শুরু হলো ওর ভেতরে, এটা ভেবে যে সীমানাথের সামনে ও দাঁড়াবে কিভাবে। এই রকম যখন একটা অবস্থা চলছে, তখন মাধব আর বাসবীর প্রশ্ন শুনে মেঘা আর অভি সজাগ হয়ে উঠল। বুঝতে পারল ওরা দুজন যে ব্যাপারটাকে আড়ালে রাখতে হবে ওদের, না হলে কথাটা সিমলাগিরিতে আগুনের মতো ছড়াবে। আসলে আরতিকে 2 দিন ঘর থেকে বেরোতে না দেখে মাধবী আর বাসবী ভেবেছিল যে আরতি হয়তো অসুস্থ হয়ে পড়েছে। কিন্তু এই দিন অভির ফোনে কথোপকথন শুনে ওদের ধারণা যে ভুল, সেটাই মনে হয়েছিল ওদের। মনে হতে শুরু করেছিল ওদের যে আরতি হয়তো অসুস্থ নয়, বরং অন্য কোনো সমস্যা রয়েছে ওর। তাই অভির ফোনে কথোপকথনের শেষ হতেই দুজনে প্রশ্ন করেছিল। কিন্তু মেঘা ব্যাপারটাকে চটপট অন্যদিকে ঘুরিয়ে দিল, কিছু মিথ্যে অজুহাত দেখিয়ে। মেঘার কথা শুনে মাধব আর বাসবী শান্ত হয়ে গেল। কিন্তু অবস্থা যেরকম দাঁড়িয়েছিল তাতে শান্ত থাকতে পারল না অভি আর মেঘা। সারাটা দিন দুজনের কাটল প্রচণ্ড এক দুশ্চিন্তায়। এই দিন আরতির ঘরে খাবার দিতে গেল অভি নিজেই, এবং ওই সময় একটা ব্যাপার বেশ নজর কাড়ল ওর।
যে 2-3 বার ও গেল আরতির ঘরে, সেই 2-3 বারই দেখল আরতি একভাবে শরীরের বিভিন্ন জায়গায় চুলকে যাচ্ছে। চুলকাতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল সে যে অভির সাথে কোনো কথা বলারও ফুরসত পাচ্ছিল না। অভিও খাবার রেখে তাই নিস্তব্ধে বেরিয়ে আসছিল প্রতিবার। এদিকে সন্ধে পেরোতেই পরিস্থিতি গেল বদলে। আচমকাই আরতির ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেল ওরা। কিন্তু আরতির ঘরের সামনে যেতেই বুঝতে পারল অভি আর মেঘা যে আরতির ঘরের দরজায় কেউ যেন নখ দিয়ে আঁচ রাখছে। আওয়াজটা শুনে বেশ অবাক হয়ে গেল ওরা, তাই বার কয়েক আরতিকে ডাকাডাকি করল, কিন্তু আরতির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। শেষে দরজা ধাক্কাতে শুরু করলো অভি। তাতে দরজায় নখ দিয়ে আঁচড়ানোর যে আওয়াজটা আসছিল তার তীক্ষ্ণতা বেশ অনেকটা বেড়ে গেল। ব্যাপারটা দেখে খানিকটা ভয় পেয়ে গেলেও আরতি ঠিক আছে কিনা না বুঝতে পারা অবধি ওরা দুজন সেখান থেকে নড়তে পারল না। এদিকে সময় যত এগোতে থাকলো ততই আরতির ঘর থেকে আসা আওয়াজের তীক্ষ্ণতা বাড়তে থাকলো। শেষে একসময় আরতির ঘরের দরজার সামনে থেকে সরে আসতে বাধ্য হলো অভি আর মেঘা, কারণ ওদের দুজনের কানের পর্দা যেন ফেটে যাওয়ার উপক্রম হচ্ছিল। তুয়াও ভয়ে সিঁটিয়ে গিয়েছিল। মেঘা তুয়ার কানে তুলো গুঁজে দিয়েও কিছু করে উঠতে পারছিল না, কারণ আওয়াজের তীক্ষ্ণতা ওদের কানের মধ্যে দিয়ে ঢুকে যেন ওদের মস্তিষ্ককে অসাড় করে দিচ্ছিল। অদ্ভুত এই ভয়াবহ পরিবেশে যে কি করবে কিছুই বুঝতে পারল না অভি আর মেঘা। নেহাত কোম্পানি যে বাড়িটা অভিকে দিয়েছিল সে লোকালয় থেকে খানিকটা দূরে এবং নির্জন জায়গায়, তাই আরতির ঘর থেকে যে তীক্ষ্ণ আওয়াজটা বেরোচ্ছিল সেটা অভি, মেঘা আর তুয়া ছাড়া অন্য কারোর কাছেই পৌঁছল না। এভাবে হতে হতে একসময় যখন মধ্যরাত পেরোলো তখন আপনা আপনি আওয়াজটা আসা বন্ধ হয়ে গেল। আওয়াজটা আসা বন্ধ হয়ে যাওয়ার পর অভি আর মেঘা গিয়ে দাঁড়ালো আরতির ঘরের দরজার সামনে। আরতি ঠিক আছে কিনা জানার জন্য তাই অভি আর মেঘা দুজনেই ডাকাডাকি করতে শুরু করলো। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না ওদের। আরতিকে বলতে শুনলো ওরা, চলে যা, বিরক্ত করিস না, বিরক্ত করিস না, চলে যা, বিরক্ত করিস না, যা যা বলছি। ওদের এমন মনে হলো যেন আরতির দরজার সাথে সেঁটে দাঁড়িয়ে বলছে কথাগুলো। তাই ভয় পেয়ে মেঘা সরে এলো দরজার কাছ থেকে। অগত্যা অভিও সরে এলো। মনে মনে ভাবলো যে সীমানাথ যখন আসবে তখনই এই নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। এদিকে সারাদিন যেভাবে মনের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছিল তাই মানসিকভাবে ভীষণ রকম ক্লান্ত হয়ে পড়েছিল অভি আর মেঘা দুজনেই। তাই সেই সময়ের মতো চিন্তাভাবনাকে মুলতুবি রেখে ওরা তুয়াকে নিয়ে শুয়ে পড়ল। যদিও রাতে অভি আর মেঘা দুজনের কেউই চোখের পাতা এক করতে পারল না। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল অভির, তখন মনে মনে ঠিক করে নিল যে অফিস থেকে 5 দিনের ছুটি নিয়ে নেবে। তারপর যেরকম পরিস্থিতি হবে সেই অনুসারে সিদ্ধান্ত নেবে। ভাবনাটা মনের মধ্যে আসতেই অভি শিবাজি দত্তকে ফোন করে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে দিল। যে 5টা দিনও অফিসে যাবে না, কোনো কিছুর দরকার পড়লে যেন ওকে ফোন করে নেয়। এর সাথে অভি শিবাজি দত্তকে সীমানাথের জন্য একটা গাড়ি পাঠাতেও বলল সিমলাগিরি স্টেশনে। এদিকে অফিসের চিন্তাটা মাথা থেকে সরতেই অভি আরতির ব্যাপারটাকে নিয়ে আবার চিন্তা ভাবনা করতে শুরু করলো। মেঘাও এসে জুটল ওর সাথে। বাসবী তুয়াকে নিয়ে থাকলেও অভি আর মেঘার অবস্থা দেখে বেশ বুঝতে পারছিল যে কিছু একটা ব্যাপার হয়েছে। তাই মাধবের সাথে এই নিয়ে টুকটাক আলোচনাও চলছিল, কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করার ক্ষমতা কোনোভাবেই ওদের হলো না। এদিকে বিকেলের দিকে শিবাজি দত্তর পাঠানো গাড়িতে এসে পৌঁছলো সীমানাথ। কিন্তু বাড়িতে এসে সীমানাথ যখন অভি আর মেঘার মুখে শুনল সব কিছু, তখন বেশ শান্ত হয়ে বলল, তাহলে আমাকে এখানে ডেকে আনার এই পরিকল্পনা করেছিস তোরা? খারাপ নয়, বেশ ভালোই, আর জায়গাটাও খাসা। যা, এবার তোদের মাকে বল আর লুকিয়ে না থেকে বেরিয়ে আসতে। তোদের পরিকল্পনার বুঝতে বাকি নেই আমার। সীমানাথের কথা শুনে বেশ অস্বস্তিতে পড়ে গেল অভি আর মেঘা। তাই আর বোঝানোর চেষ্টা না করে সীমানাথকে সোজা নিয়ে গেল আরতির ঘরে। সীমানাথ ওদের সাথে ঘরে ঢুকেই আবার হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে এলো। তারপর বাইরে এসে রেগে চেঁচিয়ে উঠল অভির ওপর, তোর মা কোথায় সেটা বলবি তো নাকি? আমার কিন্তু আর রসিকতা একদমই ভালো লাগছে না। তোর মাকে বল আর লুকিয়ে থাকতে হবে না। মা ওই ঘরেই আছে বাবা, তুমি ভালো করে দেখলেই বুঝতে পারতে। অভির কথা শুনে সীমানাথ অবাক হয়ে
ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। কিছুক্ষণ অবধি মুখ থেকে একটা কথাও বেরোলো না ওর। শ্বশুরের অবস্থা ভালোই বুঝতে পারছিল মেঘা, তাই আস্তে আস্তে পাশে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, ভেতরে চলো বাবা, মায়ের সাথে কথা বললেই বুঝতে পারবে তুমি। মেঘার কথা শুনে সীমানাথ আবার ঢুকলো ঘরে। তারপর ধীরে ধীরে আরতির সামনে গিয়ে দাঁড়ালো। সীমানাথের সাথে সাথে অভি আর মেঘাও ঢুকলো ঘরে, কিন্তু আরতির সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। ও এক মনে নিজের সারা গা চুলকে যাচ্ছে। চুলকাতে চুলকাতে গায়ের এক এক জায়গা থেকে রক্ত বের করে ফেলছে। সেই দেখে অভি ধরা গলায় প্রশ্ন করল, এভাবে চুল করছো কেন মা? তোমার কি কষ্ট হচ্ছে সেটা আমাকে বলো না। অভির প্রশ্ন শুনে আরতি চোখ তুলে তাকালো। আর ও চোখ তুলে তাকাতেই অবাক হয়ে দেখল অভি, মেঘা আর সীমানাথ যে আরতির চোখের মণি দুটো কিছুতেই স্থির থাকতে পারছে না, অনবরত এপাশ ওপাশ ওপর নিচে হতে থাকছে। এদিকে আরতি চোখ তুলে তাকিয়ে বলে উঠল, জ্বালা করছে, জ্বালা করছে, সারা গায়ে অসহ্য জ্বালা, গায়ের চামড়াটাকে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে আমার। কথাগুলো বলতে বলতে আরতির চোখ ছাপিয়ে জল বেরিয়ে এলো। আর দেখতে পারল না সীমানাথ। আরতির বলা কথাগুলোকে শুনে ওকে চিনে নিতে অসুবিধা হলো না সীমানাথের, তাই দিশেহারা অবস্থায় বেরিয়ে এলো সে ঘর থেকে। সীমানাথ ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই আরতি আবার চুলকাতে শুরু করলো। তারপর এক মনে কাজটাকে করে যেতে লাগলো সে। তাই অভি আর মেঘাও বেরিয়ে এলো ঘর থেকে। বেরিয়ে এসেই ঘরের দরজাটাকে বাইরে থেকে বন্ধ করে দিল ওরা। তারপর এসে বসলো বসার ঘরটাতে। সীমানাথ আগেই এসে বসেছিলেন ওখানে, তাই অভি আর মেঘাকে আসতে দেখে প্রশ্ন করে উঠল, এবার কি করব আমরা? কার কাছে যাব? কে ঠিক করে দিতে পারবে তোর মাকে? সীমানাথের এইসব প্রশ্নের কোনো উত্তর ছিল না অভি বা মেঘার কাছে, তাই চুপচাপ বসে রইল ওরা দুজন। এরই মধ্যে খানিকটা পেরোতেই আবার গত দিনের মতো আওয়াজ আসতে শুরু করেছে। আরতির ঘরটা থেকে আওয়াজটা শুনেই প্রথমে থতমত খেয়ে গেল সীমানাথ, কিন্তু পরক্ষণের মধ্যেই ওর মনে পড়ে গেল যে ওই আওয়াজের কথা একটু আগেও শুনেছিল অভি আর মেঘার কাছে। গত রাতে এই আওয়াজে যে ওরা অস্থির হয়ে পড়েছিল সেটা অভি আর মেঘা কিছুক্ষণ আগেই জানিয়েছিল ওকে। তাই আস্তে আস্তে সীমানাথ এগিয়ে গেল আরতির ঘরের দরজার সামনে। সীমানাথকে দরজার দিকে এগোতে দেখে অভি আর মেঘাও এগোলো ওর পেছন। এদিকে আরতির ঘরের বন্ধ দরজার সামনে গিয়ে সীমানাথ চেঁচিয়ে উঠল, এইসব বন্ধ করো আরতি। আমি জানি না তোমার কি হয়েছে, এও জানি না যে তোমাকে কিভাবে ঠিক করব, কিন্তু এটা জানি যে তুমি আমাদের ভীষণ ভালোবাসো। তাই আজ আমাদের জন্য ফিরে এসো। যে জায়গাতেই জড়িয়ে পড়েছো তুমি সেখান থেকে বেরিয়ে এসো আরতি। অন্তত আমাদের কথা ভেবে বেরিয়ে এসো। আমি জানি তুমি পারবে আরতি, আমি জানি তুমি পারবে। সীমানাথের কথা শেষ হতেই দরজায় নোক দিয়ে আঁচড়ানো বন্ধ হয়ে গেল। কিন্তু মিনিট খানেকও গেল না, সেই জায়গায় শুরু হলো কান্না, করুণ সুরে কান্না, যেন মনের গভীর থেকে বেরিয়ে আসছিল সেই কান্না। এরপর আস্তে আস্তে কান্নার আওয়াজের তীক্ষ্ণতা বাড়তে শুরু করলো। বাড়তে বাড়তে এমন জায়গায় পৌঁছলো যে আরতির ঘরের দরজার সামনে আর দাঁড়িয়ে থাকতে পারল না অভি। আরতির ঘরের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে পারল না অভি, মেঘা আর সীমানাথ। তুয়াও গতদিনের মতো চিৎকার করে কাঁদতে শুরু করলো। ওর কানে তুলো দিয়েও ওর কান্না বন্ধ করা গেল না। শেষে অনেক কষ্টে সীমানাথ আবার গিয়ে দাঁড়ালো আরতির ঘরের দরজার সামনে। তারপর দুহাত দিয়ে কান চেপে ধরে কোনো মতেই চেঁচিয়ে উঠল, কান্না বন্ধ করো আরতি, আর যে পারছি না আমরা। সীমানাথের কথা শেষ হতেই অদ্ভুতভাবে বন্ধ হয়ে গেল কান্না। কিন্তু কয়েকটা মুহূর্তও গেল না, শুরু হলো দরজায় নোক দিয়ে আঁচড়ানোর আওয়াজ। ভয়ে আতঙ্কে মেঘার মুখ শুকিয়ে গেল। অনেক চেষ্টা করেও তুয়াকেও চুপ করাতে পারল না। এরকম যে ঘটতে পারে সেটা বোধহয় মেঘা কোনোদিন স্বপ্নেও ভাবে। তাই আরতির ঘর থেকে আসা আওয়াজের তীক্ষ্ণতায় যেরকম ওর মস্তিষ্ক অসাড় হয়ে আসছিল, তেমনি ধীরে ধীরে ওর শরীরও অসাড় হয়ে আসতে লাগলো। এইভাবে চলতে চলতে মাঝরাত পেরোনোর পরই নেমে এলো নিস্তব্ধতা। তাই অভি গিয়ে দাঁড়ালো আরতির ঘরের সামনে। তারপর প্রশ্ন করে উঠল, মা তুমি ঠিক আছো? সঙ্গে সঙ্গে আরতির গলা ভেসে এলো ঘর থেকে, বিরক্ত করিস না, যা এখান থেকে, যা। আরতির কাছে উত্তর পেয়ে আশ্বস্ত হয়ে ফিরে এলো অভি। তারপর সারাটা রাত তিনজনে বসেই কাটিয়ে দিল।
চিন্তায় ভাবনায় অস্থির হয়ে পড়ল ওরা। এই সমস্যার হাত থেকে কিভাবে মুক্তি পাবে কিছুই বুঝে উঠতে পারল না। এদিকে ভোর থেকেই শুরু হলো মেঘার জ্বর। সেই জ্বর সকাল হতে না হতেই বেশ বেড়ে গেল। কোনো রকম ওষুধই কাজ করল না মেঘার শরীরে। সব কিছু দেখে সীমানাথ ভীষণ রকম ভেঙে পড়ল। অভিও দিশেহারা হয়ে পড়ল। এইরকম একটা অবস্থায় সকালে যখন কাজে এলো মাধব আর বাসবী, তখন ওদের বুঝতে অসুবিধা হলো না যে বাড়িতে কিছু একটা হয়েছে। তাই সাহস করে বাসবী জিজ্ঞেস করে ফেলল অভিকে। বাসবীর প্রশ্ন শুনে ব্যাপারটাকে আর চেপে রাখতে পারল না অভি, তাই সব কিছুই বলে ফেলল। প্রথম থেকে যা কিছু ঘটেছে সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলে গেল। অভির কাছ থেকে সব শুনে মাধব আর বাসবী আতঙ্কে জড়সড় হয়ে গেল। গত 2-3 দিন ধরে অনেক প্রশ্নই চলছিল ওদের মনে, কিন্তু এরকম সাংঘাতিক কিছু যে ঘটেছে সেটা ওরা স্বপ্নেও ভাবেনি। তাই সব কিছু শোনার পর মুখ থেকে আর কোনো কথা সরল না ওদের। কিন্তু এসবের মধ্যেই ঘটল আরও একটা ঘটনা। জ্বরের মধ্যে মেঘার মুখ হঠাৎই বেশ লাল হয়ে উঠল। চোখ দুটো অস্বাভাবিকভাবে লাল হয়ে ফুলে উঠল। কিন্তু এর পরেই যেটা ঘটল সেটা সবাইকে আতঙ্কিত করে তুলল। কারণ হঠাৎ করেই মেঘা উঠে বসে নিজের সারা গা চুলকোতে শুরু করলো। চুলকোতে চুলকোতে একসময় রক্ত বের করে ফেললো গা থেকে। অভি আর বাসবী অনেক চেষ্টা করেও ওকে আটকাতে পারল না। এইভাবে চুলকোতে চুলকোতে একসময় বিড়বিড় করে উঠল মেঘা। জ্বালা করছে, সারা গায়ে অসহ্য জ্বালা, গায়ের চামড়াটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। মেঘার বিড়বিড় করে বলা কথাগুলো যখন বুঝতে পারল সবাই, তখন উত্তেজিত হয়ে পড়ল সীমানাথ আর অভি। এক প্রকার চেঁচিয়ে উঠল সীমানাথ। মেঘা তো কাজল পড়েনি, তাহলে ও কেন আরতির মতো কথা বলছে? সীমানাথের করা প্রশ্নটা অভির মনের মধ্যেও পাক খেতে লাগলো। এদিকে কিছুক্ষণ ধরে সারা গায়ে নখ দিয়ে আঁচড়ানোর পর একসময় মেঘা আবার শুয়ে পড়ল। তারপর বেহুশের মতো পড়ে রইল বিছানায়। এইসব দেখে হঠাৎই উত্তেজিত হয়ে মাধব বলে উঠল, সাহেব, আমি একজন তান্ত্রিকের কথা শুনেছি, যদিও তাকে দেখিনি কখনো, তবে আমাদের গ্রামের লোক বলে যে ও নাকি অনেক কিছুই জানে। ওই তান্ত্রিককেই আনার ব্যবস্থাই করো মাধব। কিন্তু সাহেব, আমি তো জানি না যে ওই তান্ত্রিক আসবে কিনা, তবে আপনি যদি বলেন তাহলে চেষ্টা করে দেখতে পারি। মাধবের কথা শেষ হতেই উত্তেজিতভাবে বলে উঠল সীমানাথ, না অভি, মাধবকে একলা পাঠাস না, তুইও যা ওর সাথে। যেভাবে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তাতে সময় নষ্ট করা একদমই ঠিক হবে না। তুই আর মাধব গিয়ে যত তাড়াতাড়ি সম্ভব যা 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 গিয়ে নিয়ে আয় ওই তান্ত্রিককে। সীমানাথ যে ভুল বলছে না সেটা বেশ বুঝতে পারল অভি। তাই আর সময় নষ্ট না করে মাধবকে নিয়ে চটপট বেরিয়ে পড়ল। বাড়িতে রয়ে গেল সীমানাথ, বাসবী, মেঘা, তুয়া আর আরতি। এদিকে আরতির ঘর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তাই বেলার দিকে বাসবীর কাছ থেকে খাবারের থালা নিয়ে সীমানাথ গিয়ে পৌঁছল আরতির ঘরে। কিন্তু গিয়ে অনেক চেষ্টা করেও সীমানাথ আরতিকে ঘুম থেকে তুলতে পারল না। গভীর ঘুমে আচ্ছন্ন হয়েছিল আরতি, তাই খাবারের থালা খাটের পাশেই টেবিলে রেখে দিল সীমানাথ। সেই সময় চোখ চলে গেল ওর টেবিলের ওপর রাখা কারুকার্য করা রূপোলি কৌটোটার দিকে। দেখে বুঝতে অসুবিধা হলো না সীমানাথের যে ওটাই বাগান থেকে পাওয়া কাজলের কৌটো। তাই কৌতূহলবশত কৌটোটাকে তুলে দেখতে গেল সীমানাথ, আর প্রায় সাথে সাথে উঠে বসলো আরতি। আরতির মুখ চোখ দেখে আর এতটুকুও সময় নষ্ট না করে সীমানাথ কৌটোটা রেখে দিল টেবিলে। কৌটোটা জায়গায় আসতেই আস্তে আস্তে শান্ত হলো আরতি। তারপর আচমকাই টেবিল থেকে খাবারের থালা তুলে নিয়ে বিছানায় রেখে 2 হাতে খেতে শুরু করলো সে। তাই সীমানাথ আর দাঁড়ালো না ওখানে, চুপচাপ বেরিয়ে এলো ঘর থেকে। এদিকে প্রায় বিকেলের দিকে অভি আর মাধব ফিরে এলো বাড়িতে। সাথে করে নিয়ে এলো তান্ত্রিকের দেওয়া কিছুটা চাল। কিন্তু তান্ত্রিককে সাথে করে নিয়ে এলি না কেন? না বাবা, সে খুব প্রয়োজন না পড়লে বেরোয় না তার কুঠির থেকে। আসলে অনেক বয়স হয়েছে তার, দেখে তো মনে হলো বোধহয় 100-র ওপর হবে তান্ত্রিকের বয়স। তাই কিছুটা চাল দিল সে আমাদের, বলল এটা নাকি মন্ত্রপুত চাল। এটার অর্ধেকটা সন্ধে পেরোতেই মায়ের ঘরের দরজার সামনে রাখতে বলল, আর অর্ধেকটা রাখতে বলল মেঘার খাটের নিচে। তারপর মধ্যরাত পেরোলেই এই 2 জায়গা থেকে চাল নিয়ে আমাদের যেতে বলল ওনার কাছে। কিন্তু তান্ত্রিক কি পারবে এই বয়সে সমস্যার সমাধান করতে? সেটা বলা মুশকিল বাবা।
তান্ত্রিককে দেখে আমারও যে এ কথা মনে হয়নি তা নয়, তবে তুমি ভেবে দেখো আমাদের কাছে কি আর কোনো রাস্তা আছে? অভির কথা যে ভুল নয় সেটা বুঝতে পারল সীমানাথ, তাই অপেক্ষা করতে শুরু করলো সন্ধে পেরোনোর। এদিকে মেঘার জ্বর সারাদিনে একবারও নিচে নামেনি, সারাদিনের একবারের জন্য চোখ খুলে তাকায়নি পর্যন্ত, তাই তুয়ার সব রকম দেখাশোনা বাসবিই করছিল। কিন্তু তুয়া বারবার মেঘার কাছে যেতে চাইছিল। সেই তুয়াই সন্ধ্যের একটু পর থেকে আঁকড়ে ধরল বাসবিকে। মেঘাকে দেখে রীতিমতো ভয়ে কুঁকড়ে গেল, কারণ আরতির ঘর থেকে যখন আঁচড়ানোর আওয়াজ আসতে শুরু করলো তখন মেঘাও পাগলের মতো নিজের শরীরে আঁচড় কাটতে লাগলো। এই দিন অভি আর সীমানাথ বেশ বুঝতে পারছিল যে আরতির ঘর থেকে যে আঁচড়ানোর আওয়াজ আসছিল সেটা শুধু দরজায় নোখ দিয়ে আঁচড়ানোর আওয়াজ ছিল না, প্রচণ্ড হিংস্রভাবে যে ঘরের দেওয়াল এবং আসবাবপত্রে আঁচড় পড়ছিল সেটা ওরা ভালো মতোই বুঝতে পারছিল। অবশ্য এর জন্য ওরা কিছুটা তৈরিই ছিল, কারণ তান্ত্রিক ওদের বলেই দিয়েছিল যে চাল রাখার পর উগ্রভাবে দেখা দেবে সবকিছু। এদিকে এই রাতে মাধব আর বাসবী থেকে গিয়েছিল এই বাড়িতেই। ওরা আঁচড়ানোর আওয়াজের এইরকম তীক্ষ্ণতা দেখে দিশেহারা হয়ে পড়ল। কানে হাত চাপা দিয়ে ওরা কিছুই করে উঠতে পারল না। মস্তিষ্ক যেন ধীরে ধীরে ওদের অসাড় হয়ে পড়তে লাগলো। মধ্যরাত অবধি চলল এরকম, কখনো আঁচড়ানোর আওয়াজ তো কখনো করুণ কান্না। হাহাকার মেশানো সেই কান্না অস্থির করে তুলতে লাগলো ওদের সবাইকে। একমাত্র মেঘা শুধু কান্নার সময় অচেতনের মতো পড়ে থাকলো। কিন্তু যখনই আঁচড়ানোর আওয়াজ আসতে শুরু করেছিল তখনই ও আঁচড়াতে শুরু করেছিল নিজের গা হাত পা। এভাবে চলতে চলতে মাঝরাতের পর যখন নিস্তব্ধতা নেমে এলো তখন অভি আরতির ঘরের সামনে থেকে এবং মেঘার খাটের নিচ থেকে দুটো কাপড়ের পুঁটলি তুলে নিল। এই কাপড়ের পুঁটলিতে করেই চাল বেঁধে দিয়েছিল তান্ত্রিক। এরপর তান্ত্রিকের কথা অনুসারে পুঁটলি দুটোকে নিয়ে মাঝরাতের কিছুটা পরেই অভি আর মাধব বেরিয়ে পড়ল তান্ত্রিকের কুটিরের উদ্দেশ্যে। যখন ফিরে এলো ওরা তান্ত্রিকের কাছ থেকে তখন সকাল 6টা, 6:30 প্রায়। ওরা আসতেই ওদের ছেঁকে ধরল সীমানাথ। তান্ত্রিকের ওখানে কি হলো না হলো বা তান্ত্রিক কি বলল এই নিয়ে পরপর প্রশ্ন করতে শুরু করলো ওরা দুজনে। তাই অভি আর ওদের অপেক্ষা না করিয়ে বলতে শুরু করলো, জানো বাবা, মেঘার খাটের নিচে যে পুটলিটা ছিল সেটাকে যখন তান্ত্রিক খুলল তখন দেখলাম যে চালের রং লাল হয়ে গেছে, অথচ আমাদের সামনে যখন তান্ত্রিক চালটাকে কাপড়ে রেখে বেঁধেছিল তখন কিন্তু চালের রং সাদাই ছিল। এরপর মায়ের ঘরের দরজার সামনে রাখা পুটলিটাকে যখন খুলল তান্ত্রিক তখন দেখলাম আমরা যে চালের রং গাঢ় খয়েরি হয়ে গেছে। এই চালটাও আমাদের সামনেই কাপড়ে বেঁধেছিল তান্ত্রিক। ব্যাপারটা ঠিক কি হয়েছে সেটা বুঝতে না পেরে তখন আমি জিজ্ঞাসা করলাম তান্ত্রিককে। তখন তান্ত্রিক আমাকে শুধু এইটুকুই বলল যে আজ সন্ধেতে সে আসবে এখানে, মাধবকে গিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু তুই যে বললি তান্ত্রিক বেরোয় না তার কুটির থেকে। আরে তাই তো শুনেছিলাম আমরা, যে তান্ত্রিক খুব প্রয়োজন না পড়লে বেরোয় না তার কুটির থেকে। কি জানি এখানে কি প্রয়োজন পড়েছে তার। মাধবের কথা শুনে আর কথা বাড়ালো না সীমানাথ। এদিকে বেলা বাড়তেই আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। হঠাৎ করে মেঘার সারা মুখে ফুটে উঠল অসংখ্য রেখা। মেঘার মুখটা কয়েক ঘন্টার মধ্যে বেশ বুড়োটে হয়ে গেল। দুপুর শেষ হওয়ার আগেই মেঘার মুখটা যেন 80 বছরের এক বৃদ্ধার রূপ নিল। দেখে অভি, সীমানাথ, মাধব আর বাসবী ভয়ে আতঙ্কে সিঁটিয়ে গেল। তুয়া মায়ের দিক থেকে যতটা সম্ভব মুখটাকে ফিরিয়ে রাখতে চেষ্টা করল। মেঘা কিন্তু এসব কিছু টের পেল না, সে অচেতন অবস্থাতেই পড়ে রইল। এই রকম অবস্থা যখন চলছিল তখন মাধব বেরিয়ে পড়ল তান্ত্রিককে আনতে। তারপর সন্ধ্যের কিছুটা আগে তান্ত্রিককে নিয়ে ফিরে এলো সে। বয়সের ভারে তান্ত্রিক অনেকটাই ঝুঁকে গিয়েছিল, তাই তান্ত্রিককে দেখে সে যে কতটা কি করতে পারবে সে নিয়ে বেশ সন্দেহ দেখা দিল সীমানাথের মনে। তবুও চুপচাপই থাকলো সে। কিন্তু সীমানাথের মনের কথা বুঝতে তান্ত্রিকের অসুবিধা হলো না, তাই বলতে শুরু করলো সে সীমানাথের উদ্দেশ্যে। আমাকে দেখে সন্দেহ করে লাভ হবে না তোর, কারণ তোদের যা সমস্যা তার সমাধান একমাত্র আমি করতে পারবো। অবশ্যের পেছনে একটা কারণ আছে। না, ভুল বললাম, একটা গল্প আছে।
তখন আমার বয়স 32 কি 33 হবে। সেই সময় এই সিমলাগিরি ছিল এক প্রত্যন্ত গ্রাম। আর এই বাড়িটা যেখানে, অর্থাৎ তোরা যেখানে আছিস, সেখানে ছিল এক তান্ত্রিকের বাড়ি। সেই তান্ত্রিক তার মেয়েকে তন্ত্রবিদ্যার সবকিছু খুঁটিনাটি শিখিয়েছিল। কিন্তু একদিন একটা সাধনা করতে গিয়ে ওই তান্ত্রিকের মৃত্যু হয়ে যায়, এবং সেই সাধনাটা অসম্পূর্ণ থেকে যাওয়ার কারণে ওই তান্ত্রিকের অতৃপ্ত আত্মা থেকে যায়। কিছুতেই মুক্তি পায় না ওর আত্মা। তখন ওই তান্ত্রিক যে সাধনাটা সম্পূর্ণ করতে পারেনি, ওর মেয়ে সেটাকে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওর মেয়ে জানতো যেহেতু সাধনাতে ত্রুটি হয়ে গেছে, তাই এই সাধনা সম্পূর্ণ করতে ওকে 11টা নরবলি দিতে হবে। কাজটা যে মোটেই সহজ নয় সেটাও বুঝতে পেরেছিল। তাই শ্মশান থেকে মানুষের আধপোড়া হাড়গোড় জোগাড় করে নিয়ে এসে তাকে জ্বালিয়ে ও তৈরি করেছিল একটা অদ্ভুত কাজল। সেই কাজল পরেই ও মোহময়ী হয়ে উঠেছিল। ও রূপের জালে তখন জড়িয়ে পড়তে শুরু করেছিল অনেক পুরুষই। তাদেরকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসে ও বলি দিতে শুরু করেছিল। কিন্তু বেশ কয়েকজন যখন আশেপাশের গ্রাম থেকে উধাও হতে শুরু করলো, তখন মানুষজনের টনক নড়ল। তারপর একদিন ওরা বুঝতে পেরেছিল ব্যাপারটাকে। তখন আমার কাছে এসেছিল ওরা। আমি সেই সময় ওই তন্ত্র সাধিকাকে তন্ত্রের জালে জড়িয়ে ফেলতে পেরেছিলাম। গ্রামের মানুষ রাগে তখন ওর ঘর বাড়ি সমস্ত কিছু জ্বালিয়ে দিয়েছিল। কিন্তু আগুনে পুড়ে ওই তন্ত্র সাধিকা মারা গেলেও ওই কাজলের কৌটো যে নষ্ট হবে না সেটা আমি জানতাম। তাই বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। ওই কাজলের কৌটোটাকে নষ্ট করার জন্য এখানে এসে বারে বারে ওটাকে খুঁজতে থাকছিলাম আমি, কিন্তু কখনোই পাইনি। তারপর তো আজ থেকে বছর 10 আগে দেখেছিলাম যে এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে। তখনও একবার চেষ্টা করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে খোঁড়াখুড়িতে মাটির নিচে চলে গিয়েছিল কৌটোটা। যাক, এবার ওটাকে আমি নষ্ট করতে পারবো। তান্ত্রিকের কথা শুনে অভি, সীমানাথ, মাধব আর বাসবী ভালোই বুঝতে পারলো যে কেন তান্ত্রিক তার কুটির ছেড়ে এসেছে। এদিকে তান্ত্রিক তার কথা শেষ করেই এগোলো মেঘার দিকে। তারপর মেঘার কাছে পৌঁছে কিছুক্ষণ স্থিরভাবে তাকিয়ে থাকলো ওর দিকে। এর মাঝেই প্রশ্ন করে উঠল অভি, বাবা, আমার স্ত্রী তো কাজলটা পড়েনি, তাও কেন এরকম হচ্ছে ওর সাথে? শুধু ওর সাথে কেন, এই সমস্যা যদি বিহিত না করা গেছে তাহলে এক এক করে তোদের সবার সাথেই এটা হবে। তোদের সবার জীবনী শক্তিকে টেনে নেবে তোর মা। তোদের সবার শরীর আস্তে আস্তে পুড়িয়ে যাবে, আর তোর মায়ের জীবনী শক্তি দিন দিন বেড়ে যাবে। তান্ত্রিকের কথা শুনে চমকে উঠল সবাই। তারপর চমকের রেশটা একটু কম হতে আবার প্রশ্ন করল অভি, আচ্ছা বাবা, কাজলের কৌটোটা নষ্ট হয়ে গেলেই কি আমার মা আর স্ত্রী সুস্থ হয়ে যাবে? হ্যাঁ, হয়ে যাবে। যদি চালের মতো রং কালো হয়ে যেত তাহলে তোর মা আর স্ত্রীর ঠিক হওয়া কোনোভাবেই সম্ভব হতো না। কিন্তু তা হয়নি। তোর স্ত্রীর কাছে রাখা চালটার রং লাল হয়ে গেছে, মানে সবে শুরু হয়েছে। আর তোর মায়ের কাছে রাখা চালের রং গাঢ় খয়েরি হয়ে গেছে। এখানেই অসুবিধাটা হতে যাচ্ছিল। আর এক আধ দিন যদি পেরিয়ে যেত তাহলে দেখতিস তোর মায়ের কাছে রাখা চালের রং কালো হয়ে যেত। তখন আর কিছুই করার থাকতো না। তবে তান্ত্রিকের কথা শেষ হতে পারল না। তার আগেই আরতির ঘর থেকে ভেসে এলো আঁচড়ানোর আওয়াজ। সঙ্গে সঙ্গে মেঘা বিছানায় উঠে বসে নিজের সারা গায়ে আঁচড়াতে শুরু করলো। দেখে তান্ত্রিক বলে উঠল, কাজলের কৌটোটা এক্ষুনি আমার চাই। কিন্তু ওটা তো মায়ের ঘরে আছে। ওটাকে আনতে হবে এক্ষুনি। কিন্তু কাজলের কৌটোয় হাত দিলেই আরতি
রুদ্র মূর্তি ধারণ করছে। আমি আজ সকালে যখন খাবার দিতে গিয়েছিলাম তখনই দেখেছিলাম। উত্তেজিতভাবে কথাগুলো বলে তান্ত্রিকের দিকে তাকিয়ে রইল সীমানাথ, কিন্তু ওকে অবাক করে দিয়ে তান্ত্রিক বলে উঠল, আমার সাথে গেলে কোনো অসুবিধা হবে না, শুধু গিয়ে আমায় দেখিয়ে দিবি কোথায় আছে কৌটোটা। যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা করতে হবে। তান্ত্রিকের কথা শেষ হতেই অভি চটপট এগোতে শুরু করলো আরতির ঘরের দিকে। সঙ্গে সঙ্গে তান্ত্রিকও এগোলো, আর ওদের সাথে এগোলো সীমানাথও। আরতির ঘরের দরজা যখন খুলে একদম ভেতরে ঢুকলো ওরা, তখন আরতিকে একেবারে সামনেই দেখতে পেয়ে ভয়ে অভি আর সীমানাথ কয়েক পা পিছিয়ে এলো। তান্ত্রিক কিন্তু একাই এগিয়ে গেল আরতির কাছে। তান্ত্রিককে এগোতে দেখে সীমানাথ চেঁচিয়ে উঠল, খাটের পাশের টেবিলেই রাখা আছে কাজলের কৌটোটা। সীমানাথের কথা শেষ হতেই আরতি তাকালো ওর দিকে, তারপর রাগে গড়গড় করতে করতে এগিয়ে এলো ওর দিকে। এদিকে তান্ত্রিক এতটুকুও সময় নষ্ট না করে খাটের পাশে পৌঁছে টেবিল থেকে কারুকার্য করা রূপোলি কৌটোটা তুলে নিল। তারপর ওটাকে খুলে বিড়বিড় করে বলতে লাগলো মন্ত্র। কিন্তু আরতি ততক্ষণে এগিয়ে গিয়ে দাঁড়ালো অভি আর সীমানাথের সামনে। তান্ত্রিক বেশ বুঝতে পারল যে আরতির ছোঁয়া যদি ওদের লেগেছে তাহলে ওদের বাঁচানো সম্ভব হবে না। তাই হাতের ইশারায় অভি আর সীমানাথকে দরজার কাছে সরে যেতে বলে নিজে কাজলের কৌটোটা নিয়ে এগোতে শুরু করলো আরতির দিকে। অভি আর সীমানাথকে দরজার কাছ থেকে সরে যেতে দেখে আরতিও এগোলো ওদের দিকে, কিন্তু কয়েকটা পা চলার পর মেঝেতে হুড়মুড়িয়ে পড়ল আরতি। সঙ্গে সঙ্গে দেখল অভি আর সীমানাথ যে তান্ত্রিকের হাতে ধরা কাজলের কৌটো থেকে অনেকটা কালো ধোঁয়া উড়ে যাচ্ছে। ব্যাপারটাকে দেখে অভি আর সীমানাথ দাঁড়িয়ে পড়ল, আর সাথে সাথে শুনল তান্ত্রিকের গলা, যা, মুক্তি দিলাম তোকে। কথাটা বলেই তান্ত্রিক এগিয়ে এসে বসলো আরতির পাশে। তারপর ওর মাথায় হাত রেখে জোরে একবার ফুঁ দিল, আর প্রায় সাথে সাথে আরতি উঠে বসলো। আরতি মুখ গুজে পড়েছিল বলে দেখতে পায়নি অভি আর সীমানাথ যে আরতি আবার সেই আগের মতোই দেখতে হয়ে গেছে। তাই আরতি উঠে বসতেই আনন্দে ওর কাছে গিয়ে বসলো অভি আর সীমানাথ। এসবের মাঝে বাসবী হন্তদন্ত হয়ে ওখানে এসে বলে উঠল, বৌদি ঠিক ঠিক হয়ে গেছে দাদা, দেখবে চলো ধোঁয়া মায়ের কোলে কেমন আদর খাচ্ছে, চলো। কথাটা বলতে বলতে বাসবীর চোখ গেল আরতির দিকে, তাই অবাক হয়ে সে চেঁচিয়ে উঠল, মা ঠিক হয়ে গেছে। কিন্তু কারুর কিছু বলার আগেই তান্ত্রিক বলে উঠল, হ্যাঁ, সব দোষ কেটে গেছে, আর কোনো চিন্তা নেই। আরে কাজলটাকেও আমি নষ্ট করতে পেরেছি। জয় মা। এরপর তান্ত্রিক আর অপেক্ষা না করে ওই রাতেই অন্ধকারে বেরিয়ে পড়ল নিজের কুটিরে ফিরে যাবে বলে। আর তান্ত্রিক চলে যাওয়ার পরেই অভি, সীমানাথ, আরতি, মেঘা, বাসবী সবাই বসার ঘরে বসল। তুয়াও বসলো মাকে জড়িয়ে ধরে। সেই সময় জানতে পারলো আরতি সব ঘটনা। জেনে ভীষণ একটা অপরাধ বোধে ভুগতে শুরু করলো সে। তাই পরিস্থিতিকে আবার স্বাভাবিক করতে সীমানাথ বলে উঠল, যাই বলো বাবা, ওই সুন্দরী ভূত বউয়ের চেয়ে আমার এই বুড়ি বউই ভালো। এতক্ষণ আপনারা শুনছিলেন লেখিকা মহুয়া ঘোষের কলমে সিমলাগিরির রহস্য। আজকের গল্পে সূত্রধরের ভূমিকায় ছিলাম আমি খুশি। কথকের চরিত্রে সায়ন্তন, অভির ভূমিকায় মিমো, মেঘার চরিত্রে সৃজিতা, সীমানাথের ভূমিকায় বুবাই, আরতির চরিত্রে সঞ্চিতা, মাধবের চরিত্রে প্রদ্যুৎ, বাসবীর চরিত্রে মৃত্তিকা, তান্ত্রিকের ভূমিকায় RNM অভিষেক। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানাতে ভুলবেন না। আর এমনই নানান ভিন্ন স্বাদের গল্প শুনতে হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের চ্যানেলে আসা গল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। সুস্থ থাকুন, ভালো থাকুন, শুনতে থাকুন, শোনাতে থাকুন শব্দ কথার দ্বিতীয় গল্পের আসরকে। ধন্যবাদ, নমস্কার।